সাগর তখন ওয়াশরুম থেকে বের হয়ে বেডের উপরে একটা কালো বক্স দেখতে পায়, যার ওপরে রেড আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেওয়া। বোঝাই যাচ্ছে কোনো গিফট এটা, কিন্তু সে একটু চিন্তায় পড়ল। এই অসময় এত সকালে কে গিফট রেখে যাবে? 7-5 না ভেবে বক্সটা খুলে সে। বক্সের ভেতরে একটা গাঢ় নেভি ব্লু রঙের পাঞ্জাবি নজর এলো প্রথমেই, সাথে ব্র্যান্ডেড ওয়াচ, ব্র্যান্ডেড পারফিউম, একটা ওয়ালেট নজরে পড়ল তার। মনটা পুলকিত হলো। সবকিছু যেন তার পছন্দ মতো, আর প্রত্যেকটা জিনিস এত স্ট্যান্ডার্ড আর ইউনিক ডিজাইনের। কিন্তু সে গেস করতে পারল না কে দিল এসব। একবার মাথায় এলো উষা দিয়েছে হয়তো, পরে আবার ভাবলো ও আবার এসব কিনলো কখন। সাগর বিছানায় বসে নড়ে চড়ে দেখছিল পাঞ্জাবিটা। তখনই অদূর থেকে ভেসে আসে এক মিহি স্বর। পছন্দ হয়েছে শান্ড্রিলের আব্বু? কি বলবে সাগর? ও তো বিস্ময়ে হতবাক। মনে তোলপাড় চলছে, কানে যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে একই শব্দ। পছন্দ হয়েছে শায়নদ্রিলের আব্বু। কথাটা ওর ওপরে কতটা প্রভাব ফেলেছে এটা কি উষা বুঝতে পারবে কখনো? এই যে সন্তানের নামের সাথে জুড়ে ওকে ডাকে, ওর তো দেহ মন প্রশান্তিতে সেরে যায়। সাগর যেন ঘরে আছে, সেভাবেই উষার দিকে তাকিয়ে থাকে সে। উষা আবারও বলে, কি হলো? কথা বলছেন না কেন? পছন্দ হয়নি? সাগর নিজ জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়, উষার কাছে এগিয়ে গিয়ে হাত থেকে খাবারের ট্রেটা নিজের হাতে নিয়ে রাখে বেডসাইড টেবিলের উপরে। তারপর আবারও উষার কাছে আসে, গালে হাত রেখে মুগ্ধ দৃষ্টিতে দেখে উষাকে। প্রগাঢ় হেসে বলে, খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা জিনিস আমার রুচিসম্মত। কিন্তু এসব কখন করলি? হসপিটালে থাকতে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, কবেই পেয়েছি হাতে, কিন্তু দেওয়ার সুযোগ হয়নি আর। কাল বিয়ে ছিল, আবার বাসর রাতে আমায় গিফট দিলেন। আমারও তো তাহলে কিছু দিতে হয়, তাই না? গতকাল বিয়ে হবে, আগে থেকে জানলে আমি আরোই আগে এক্সপেন্সিভ কিছু কিনতাম, কিন্তু আমি তো জানি না, তাই ভাবলাম এটাই দিই। সাগর মৃদু হাসি উষার কথার। সময় ব্যয় না করে উষ্ণ স্পর্শ দেয় কপালে। উষাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, এক্সপেন্সিভ কিছু লাগবে না, এটাই অনেক অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ সুইটবি। ছাড়ুন এবার আমায়, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। তুই শুয়ে থাক, আরও একটু রেস্ট নিয়ে ঘুমা, না হলে শরীর খারাপ লাগবে। সাগরের কথায় উষাও সায় জানে। বিছানায় উঠে বসে সে। তবে ঘুমাবো এক শর্তে, খাবার শেষ করে নিজে থেকেই ওষুধ খেয়ে নেবেন, কথা দিন। আচ্ছা খেয়ে নেব মহারানী, এবার ঘুমান আপনি। কথাটা বলে সাগর ঘরের দরজা জানালা বন্ধ করে দিল, পর্দা টেনে দিয়ে অন্ধকার করে দিল রুমটা, যেন উষার ঘুমাতে অসুবিধা না হয়। আর নিজে নাস্তার ট্রেটা নিয়ে চলে গেল ব্যালকনিতে। আপাতত সেখানেই নাস্তাটা করে নেবে। বেলা তখন 12টা। গাড়ি বিদায় নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। অবশ্য তখন সে প্রিয়তার সাথে চ্যাটিংয়ে ব্যস্ত ছিল বলে নেহালের কথা আর খেয়াল করেনি। নেহাল যে মাকে নিয়ে নিউ মার্কেটে যাওয়ার কথা বলেছে তা কানে ঢোকেনি, তাই তো সে চলে গেছে। নয়তো ঠিকই নেহালের সাথে যেত। ছুটি নিয়েছে আজকে, ঘুরে বেড়াবে আর প্রিয়তার সাথে চ্যাটিং করবে, এই তার কাজ। যারা ক্লাস শেষ করে বের হয়েছিল বাসায় যাবে, কিন্তু পথিমধ্যে থেমে যেতে হয় বান্ধবী জিনিয়ার রিকোয়েস্টে। তার ভাইয়ের কাবিন ঘরোয়াভাবেই করা হবে। ছেলেপক্ষ থেকে 20 জন মুরব্বী যাবেন শুধু। আর সেই বিয়ের কেনাকাটার জন্যই জিনিয়া জারাকে ধরেছে। জিনিয়ার পরিবার মেয়েকে সাথে নিয়ে শপিং করতে চেয়েছিল, কিন্তু মেয়ে না করে দেয়। তার কথা হলো ওনারা যা পছন্দ করে দেবেন তাই পড়বে, আর তাই দায়িত্ব পড়েছে জিনিয়ার ওপরে। এদিকে যারা গত 2 দিন ধরে এমনিতেই ধানমন্ডির এদিকে সেদিকে চক্কর দেয়। এই আশা, এই বুঝি ওই অসহ্যকর লোকটার সাথে দেখা হবে এই আশায়। নেহাল তো ওকে কার্ড দিয়েছিল, কিন্তু সেই কার্ড সে হারিয়ে ফেলেছে। আর তাই তো লোকটাকে পরপর গত 2 দিন রোজা রেখেও ভার্সিটি শেষে নেহালকে খুঁজেছে, কিন্তু ভাগ্য সহায় হয়নি। আজকে এমনিতেও শরীর খারাপ, তার উপরে গায়ে হালকা জ্বরও আছে। শরীরটা ভীষণ দুর্বল। জিনিয়ার এত জোরাজুরির কারণে অবশেষে রাজি হলো নিউ মার্কেটে যেতে। অন্যদিকে উষার আর সাগরের বিয়ে উপলক্ষে নাবিরা ভূঁইয়া শুধু উষাকেই গিফট দিলেন, তাই মনটা খচখচ করছে। ভাতিজার জন্য বিয়ের উপহার কিনতে এই ভর দুপুরে রোজা রেখেও ছেলেকে সঙ্গে নিয়ে বের হয়েছেন। বাসা থেকে নিউ মার্কেটও কাছে বিদায় এখানেই এলেন। অনেক ঘোরাঘুরি করে সাগরের জন্য একটা রূপার ব্রেসলেট কিনেন। ছেলেদের স্বর্ণ পরা হারাম, তাই আর স্বর্ণ নেননি। এখন আবার শোরুমে গিয়ে শার্ট, টি শার্ট, প্যান্ট এসব কিনবেন। জুয়েলারির দোকান থেকে বের হয়ে একটু সামনে যেতেই নাবিলা ভূঁইয়া থেমে গেলেন। নেহাল পেছনেই ছিল। মাকে থেমে যেতে দেখে মায়ের সামনে এলো। ভ্রু কুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থেকেই জানতে চাইল, কি হয়েছে মা, হঠাৎ থেমে গেলে কেন?
আরে নেহু, ওই দেখ, ওইটা ছোট ভাইয়ার বাসার সেই মেয়েটা না? কি যেন নাম? ও হ্যাঁ, জারা। জারা? মায়ের কথায় আর চোখের ইশারায় তড়িৎ সামনে তাকায় নেহাত। সত্যি ওইটা যারা। নেহারের চোখ দুটো কেমন সেদিকেই ছোট্ট দেখতে ক্যাঙ্গারুর মতো মেয়েটার দিকে স্থির হয়ে যায়। তৃষ্ণার্থ দৃষ্টিতে সে সেদিকেই তাকিয়ে মেয়েটা এক জুয়েলারির দোকান থেকে বের হয়ে আরেকটাতে ঢুকছে, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। অভিমানে চোখ ফিরিয়ে নিল। গত 10-12 দিন সে একটা ফোন কলের জন্য কম অপেক্ষা করেনি। সে ভেবেছিল সেদিনই বুঝি যারা তাকে কল দেবে, কিন্তু না, যারা কল দেয়নি। সে ভেবেছে হয়তো লজ্জা পাচ্ছে তাই দেয়নি, পরে দেবে। এই ভেবে কতগুলো দিন কেটে গেল, কতগুলো রাত নির্ঘুম কেটে গেল, কিন্তু কল আর এলো না। ফোন থেকে 1 মিনিটের জন্য দূরে যেত না, যদি ওকে ফোন দিয়ে না পায়। সে ভয়। সে তো সেদিন যারার হাব ভাব দেখে ভেবেছিল যারা বুঝি তাকে পছন্দ করে, তার কথা ভাবে। আর নেহালও তো বিয়ে করবে বলে মেয়ে দেখছে। যারা মায়ের পছন্দ বলে সে আগাতে চেয়েছে, তারও তো মেয়েটাকে পছন্দ হয়েছে প্রথম দেখাতেই। মেয়েটা দেখতে ছোট কিন্তু অনেক কিউট। পজিটিভ সাইন পেয়েছে ভেবেই তো কার্ডটা দিয়েছিল সে, কিন্তু তাকে খুব বাজেভাবে হতাশ করলো। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করলো নিহাল। রাগ, ক্ষোভ, অভিমানের দরুন আর সেদিকে গেল না, মায়ের দিকে তাকিয়ে বলল, হবে হয়তো, চলো তো। পৃথিবীতে একরকম দেখতে 7 জন মানুষ আছে, বুঝলে? রোজা রেখে ঘোরাঘুরি ভালো লাগে না। চলো দ্রুত বাসায় যাব, মাথা ব্যথা করছে। ছেলের কথায় নাবিলা ভুঁইয়াও আর সেদিকে তাকালেন না। নেহারও খুব সূক্ষ্মভাবে যারাকে এড়িয়ে দোকানের সামনে দিয়ে বের হয়ে গেল। সময়ের চাকা থেমে থাকেনি, নদীর স্রোতের মতোই গড়িয়ে গেছে রমজানের দিনগুলো। কত অজান্তেই দিনগুলো উড়ে গেল মুঠোর ফাঁক গড়ে। যেভাবে বালুকণা নিঃশব্দে ঝরে পড়ে, ঠিক সেভাবেই সময় অদৃশ্য স্রোতের সাথে ভেসে গেল। সুন্দর মুহূর্তগুলো কেমন নিঃশব্দে ছুটে যায়, ঠিক ভোরের শিশিরের মতো সূর্যের আলোয় মিলিয়ে যায়। চোখের পলকেই দিন ফুরোয়, স্মৃতি কেবল থেকে যায় সময়ের সাক্ষী হয়ে। ক্ষণিকের মাঝেই শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে রহমতের এই মাস। চারদিক এখন ঈদের আলোড়ন, রাস্তাঘাটে উৎসবের রং, ঘরে ঘরে চলছে ঈদ প্রস্তুতির প্রাণ চাঞ্চল্য। আগামীকালই পবিত্র ঈদ উল ফিতর। সবার মনে আনন্দের স্রোত, সকলের মাঝে নতুন ভোরের প্রত্যাশা। মুসলমানদের জন্য বছরের সবচেয়ে হাসি খুশির দিন হলো ঈদের দিন। ঘরে ঘরে স্বজনদেরকে নিয়ে চলছে বাহারি রকমের আয়োজন। শপিং মলগুলোতে এখনও মানুষের উপচে পড়া ভিড়। ভুইয়া বাড়িতেও ঈদের জমজমাট আয়োজন। ইফতার শেষে সকলে বসে আছে ড্রয়িং রুমে। বাসার মেয়ে যেহেতু শুধু উষা একাই, তাই সাগর গিয়েছে আরিশাকে আনতে। সামিন আসবে ঈদের দিন দুপুরে। কিচেনে হরেক রকমের ডেজার্ট বানাতে ব্যস্ত লিপি বেগম আর মারিয়া জামান। লিপি বেগম রসিকতা করেই বললেন, এবার আরাফাতের বিয়েটা নিয়েও ভাবতে হবে। আকদ না হয় করিয়ে রাখি আমরা। তানহাদের পরীক্ষা শেষে না হয় সাগর আর উষার রিসেপশনের সাথে তাদের বিয়ের আয়োজনটাও করা হবে। তা তো তুমি ভুল কিছু বলনি ভাবি, কিন্তু আরাফের আরো মাসেখানেক বাকি আছে অনার্সটা শেষ হতে। মাস্টার্সে অ্যাডমিট নিয়েই সে ব্যবসায় হাত দিবে। তখন তানহার বাবা মায়েরও আপত্তি থাকবে না। আর তানহাও তো ছোট, বিয়ে হলে দেখবে মন মানসিকতা অন্যরকম হয়ে যাবে, দায়িত্ব বাড়বে। উষাকেই দেখো না, বেচারি 2 মাস হয়ে গেল প্রায় পড়ালেখা থেকে কতটা দূরে আছে সে। মারিয়া জামানের কথায় তপ্ত শ্বাস ফেললেন লিপি বেগম। কিছুটা চিন্তিত হয়েই বললেন, মেয়েটার ওপর দিয়ে তো আর কম ঝামেলা যায়নি, তবে আমার বিশ্বাস আমাদের উষা ঠিক ভালো করবে। কথাটা শেষ করে কিছুক্ষণ চুপ রইলেন লিপি বেগম। একটু থেমে আবারও প্রফুল্ল চিত্তে বললেন, 2 দিন আগে তোমরা ভাইজান বাবুকে ডেকে বলেছেন উষাকে নিয়ে এই ঈদের ছুটিতে ঘুরে আসতে। এতে করে 2 জনের মাইন্ড ফ্রেশ হবে, হানিমুনও হয়ে যাবে। সে কি ভাবি, খুব ভালো সিদ্ধান্ত। সাগর কি বলল পরে? যাবে বলেছে, হোটেল বুক করেছেন শুনলাম। কোথায় যাচ্ছ? সেটা তো বলেনি, ঈদের দিন রাতে রওনা দিবে ওরা, বলেছে তখন জানাবে। দুজনের কথার মাঝেই সাদা ফোন নিয়ে হাজির হয়। সামিন ভিডিও কল দিয়েছে, মা চাচির সাথে কথা বলতে চেয়েছে, তাই সাদাফ ফোন নিয়ে এলো কিচেনে। রাফিদ বসে আছে সাদাফের বিছানায়। উষা পাশেই বসা ল্যাপটপে মেহেদির ডিজাইন দেখছে। আরিশা এলেই দুজন মিলে মেহেদি দেবে। আরাফ গিয়েছে তানহাদের বাসায়। তানহার বাবা মা ওকে যেতে বলেছে।
উষার মনোযোগ ল্যাপটপে নিবদ্ধ থাকলেও রাফিদের উস্কুস ভাব উষার নজর এড়ায়নি। নিজের মধ্যে কৌতূহল দমিয়ে রাখতে না পেরে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালো ভাইয়ের দিকে। কৌতূহলী স্বরে জানতে চাইল, কি ব্যাপার ভাইজান, তোমাকে এমন অস্থির লাগছে কেন? বোনের প্রশ্ন শুনে চোরা চোখে তাকায় রাফিদ। শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, কই অস্থির লাগবে কেন? সাদাফের জন্যই অপেক্ষা করেছি। উষা তাও বিশ্বাস করল না। ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। রাফিদ সেই দৃষ্টি দেখে বলে, হোয়াট? এভাবে তাকিয়ে আছিস কেন? দেখছি। কি? এই যে তুমিও কেমন মিথ্যে বলতে শিখে গেছো, ফাঁকি দেয়া হচ্ছে আমায়। এই পর্যায়ে রাফিদ অপ্রস্তুতভাবে হাসার চেষ্টা করল, নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলল, ছি উশি, তুই ভুল বলছিস, এমন কিছুই না। তাহলে কেমন কিছু? কি নিয়ে কথা বলছো তোমরা? সাদাফ রুমে ঢুকতে ঢুকতে উষা আর রাফিদের উদ্দেশ্যে বলল কথাটা। রুমে এসে একটু বসে তিনজন নানা বিষয় নিয়ে কথা বলল। এরই মধ্যে রাফিদ উষার উদ্দেশ্যে বলল, যা উশি, ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানির বোতল আর কাঁচা আমের জুস রেখেছিস মনে আছে, সেটা নিয়ে আয়। ভাইয়ের আদেশে 7-5 না ভেবেই রুম থেকে বের হয় উষা। উষা নিচে গেছে এতটুকু নিশ্চিত হতেই সাদাফের উদ্দেশ্যে রাফিদ বলল, এক্ষুনি রেডি হবি? উশির আড়ালে ও যেন কিছু টের না পায়। আমি আগেই বের হব, তারপর তুই ওকে কিছুই বলতে পারবি না। রাফিদের কথায় বেশ ভাবনায় পড়ল সাদাফ। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রয় ভাইয়ের দিকে। রাফিদ ভাইয়ের মনের কথা বুঝতে পেরে বলে, নুসরাতের বাসায় যাব, ওরা এবার দেশেই ঈদ করবে। গতকালে দেশেই এসেছে, ঈদ উপলক্ষে কিছু গিফট তো দিতেই হয়, তাই না? সাদাফ অবাক পানে তাকিয়ে রয় রাফিদের দিকে। ঠোঁটের কোণে দুষ্টু হাসি, দুই ভ্রু নাচিয়ে অসভ্যের মতো মুখের অঙ্গভঙ্গি করে বলে, বাবা এত দূর? ওরা না দেশের বাইরে সেটেল, তাহলে বেডিতে এলেন কেন আমার রিকোয়েস্টে? রাফিদের নির্লিপ্ত জবাব। সাদাফ হতবাক হয়েই আবারও বলল, তোমার এক কথায় দেশে আসতে যাবে কেন? এক কথায় আসেনি রে বাপ, অনেক রিকোয়েস্টের পর রাজি হয়েছে। ও ওর বাবা মাকে বুঝিয়েছে দেশে ঈদ করবে, তার ইচ্ছে জেগেছে। বিড়িতে ঘুরে খুব উপভোগ করছে সে, আর মেয়ের রিকোয়েস্ট রাজি হয়েছে। এখন এত কথা বন্ধ কর, উশি চলে আসবে, রেডি হ তুই, ও যে টের না পায়। লুকাতে যাচ্ছিস না, ভাইয়া না করে গেছে ওকে নিয়ে, যেন আমরা বের না হই। বারবার বলে গেছে, ভাইয়া বলেছে দরকার হয় রাতে ভাইয়া নিজে ওকে সাথে নিয়ে ঘুরতে যাবে। ও তাই বলো, ঠিক আছে। আমি নিচে যাচ্ছি, সেখানে থেকেই পানি খেয়ে বের হব। আমি গেটের বাইরে থাকব, তোকে বাইক নিতে হবে না। আমার বাইক নেব, আর তোকে টেক্সট দিলেই তুই বের হয়ে চলে যাবি। ওকে বস। রাফিদ বাসা থেকে বেরিয়েছে 10 মিনিটের মতো হবে। রাফিদ বলেছে বন্ধুদের সাথে নাকি মোড়ের টং দোকানে আড্ডা দিবে, তাই প্রতিউত্তরে আর কিছু বলেনি উষা। এবার সাদাফের বের হওয়ার পালা। সে রেডি হয়ে নিচে আসতেই মারিয়া জামান হাঁক চাইলেন, তুই আবার এই সময় কোথায় যাচ্ছিস? কোথাও না মা, নিচে যাব একটু, শুভ ও আসবি বিকেলে। তা নিচে কেন? তুই ওকে বরং বাসায় নিয়ে আয়। আচ্ছা মা, আনবো। খুশি কই? ওর বাবার কাছে গেছে। সাদাফ খুব খুশি হলো, যাক বোনকে আর মিথ্যে বলতে হলো না। সে দ্রুত বেরিয়ে গেল সদর দরজা পেরিয়ে। ঢাকা শহরের অসহ্য জ্যাম পেরিয়ে মিরপুরে আসতেই সাদাফ আর রাফিদের পুরো 1 ঘন্টা লেগেছে। রাফিদরা আপাতত নুসরাতের বাসা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। নুসরাত এখানে আসবে বলেছে, তাই হাতে একটা গিফট বক্স নিয়ে এসেছে। ভেতরে একটা শাড়ি আছে। আরাফ আর রাফিদ একসাথেই শাড়ি কিনেছিল। বলা বাহুল্য সাথে গালিব ভাইও ছিল, যদিও ওরা জিজ্ঞেস করেছিল কার জন্য কিনছে। প্রত্যুত্তরে গালিব বলেছিল স্পেশাল একজন। গালিব মুখে না বললেও তারা ঠিকই বুঝেছে কার জন্য এই উপহার। আর উপহারগুলো তো উষাই পছন্দ করে কিনে দিয়েছে। সাদাফ দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে বলল, এই ভাই আর কত দূর? ডেঙ্গু না হয়ে যাস তোমার শ্বশুরের এলাকায় এসে। কোথায় বাসা বসে বসে এখানকার হরেক রকমের খাবার খাওয়ার কথা, আমার মনোহারিণীকে জ্বালানোর কথা, সেখানে আমি এখন মশার কামড় খাচ্ছি। এখন তো আমার সুযোগ বুঝে চুমুও খাও। রাফিদ চোখ গরম করে তাকাতেই সাদাফ থেমে যায়।
ঠোঁটের ওপরে আঙুল ধরে চুপ থাকার ভান করে। আল্লাহর ওয়াস্তে ভাই একটু চুপ কর, এসেই যাবে মেয়েটা। সত্যিই মিনিট দুয়েক পেরোতেই নুসরাতের বিল্ডিং থেকে একটা মেয়েকে বের হতে দেখা যাচ্ছে। আপাতত মস্তক কালো হিজাব দিয়ে ঢেকে রাখা, শুধু মুখটা দেখা যাচ্ছে। রাফি দূর থেকেই নিজের মায়াবিনীর দিকে তাকিয়ে থাকে। কতগুলো দিন পরে এই মুখটার দর্শন পাচ্ছে সে। মনটা যে কি শান্তি লাগছে তার। নুসরাত যতই এগিয়ে আসছে রাফিদের হৃদস্পন্দন ততই গাঢ় হচ্ছে, অস্থির লাগছে। এমনিতেই গরম, আরও গরম লাগছে তার। শুধু কি রাফিদের একা এমন লাগছে? নুসরাতের নিজেরও তো ভয়ের শরীর অসাড় হয়ে আসছে। এক পা এগুলে আরও 2 পা পিছিয়ে যেতে ইচ্ছে করছে। সম্পর্কে জড়ানোর পরে এটাই তাদের প্রথম সাক্ষাৎ, তাও এইভাবে লুকিয়ে। মেয়েটা ঘেমে নিয়ে অস্থির, একেবারে চোখ তুলে তাকাতেই পারছে না। কখন যে দুজন দুজনের সামনে এসে দাঁড়িয়েছে সেই খেয়াল নেই। এদিকে 2 আহাম্মকের নাটক দেখে বিরক্ত সাদাফ। সে নিজেই আগ বাড়িয়ে বলে, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আমি আপনার ননদ সাদাফ। সাদাফের কথায় ভ্রু কুচকে হতভম্ব চোখে তাকায় নুসরাত। ননদ মানে? এখানে ননদকে? সাদাফের থেকে চোখ সরিয়ে তাকায় রাফিদের দিকে, জিজ্ঞাসু দৃষ্টি তার। রাফিদ খুবই লজ্জা পেল সাদাফের এমন আচরণে। সে রাফিদের দিকে গরম চোখে তাকালো। মেয়ের সামনে মান ইজ্জত শেষ করে দিচ্ছে হতচ্ছাড়াটা। সে রাগে হিস হিসিয়ে বলল, হাদা ওইটা ননদ হবে না। তুই কি মেয়ে? মেয়েরা ননদ হয়? রাফিদের কথায় সাদাফ জিভ কাটে। লজ্জিত ভীষণ সে হাঁসফাঁস করে জবাব দেয়, সরি ভাই, ভাবি আপনি বলেন আমি আপনার কি হই, ভাসুর নাকি জেঠর? নুসরাত ঠোঁট টিপে হাসে। রাফিদের থেকে সাদাফের কথা অনেক শুনেছে। ও যে এত ফানি সেটাও বোঝেনি, আজকে নিজ চোখে দেখে বুঝল। তুই আগ বাড়িয়ে বলতে গেলি কেন? সাদাফ অপ্রস্তুত হয়ে বলল। নুসরাত এবার নিজের কপাল চাপড়ায়। নিজের হাসি আর আটকে রাখতে পারে না, ফিক করে হেসে দেয়। রাফিদ মুগ্ধ নয়নে দেখে সেই হাসি। সাদাফ এবার আরও বেশি লজ্জিত অনুভব করল। নুসরাতকে এভাবে হাসতে দেখে আরও অপ্রস্তুত হয়ে যায় ছেলেটা। রাফিদ অধৈর্য হয়ে বলে, পাগল একটা। ভাসুর হাজব্যান্ড বড় ভাইকে বলে, মানে ভাইয়া হলো ওর ভাসুর, আর ঈশা আরিশা ননদ। তবে ঈশা এখন বড় যা হয়ে গেছে আমার ভাইয়ের বউ হয়ে, আর সামিনা আপু ননদ, আর নুসরাতের বড় বোন হবে আমার জেঠাল, বুঝলি? আরে বেকাল তুই, ওর দেবর হোস। দেবর হাবা কথাখার। তুই ভাবি আমাদেরকে দেবর ডাকে দেখিস না? সাদাফের মুখটা চকচক করে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ভাবি তোর দেবরই ডাকে তাকে। ইস, মেয়েটার সামনে এভাবে ইজ্জতের ফালুদা বানালো। সে আবারও নিজের ওষ্ঠে হাসি ফুটিয়ে বলে, ভাবি আমি আপনার দেবর। নুসরাত এতক্ষণ 2 ভাইয়ের তর্ক দেখছিল আর হাসছিল। সাদাফের সম্বোধনে এবার সে কিছুটা লজ্জা পেল। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার রাফিদ গলা ঝেড়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো? নুসরাত লাজুক হেসে উত্তর করলো, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তুমি তো। রাফিদ আর কিছু বলার আগেই নুসরাত বলল, আপনি তো দেখি সম্পর্কের এসব মারপ্যাচ মেয়েদের থেকে খুব ভালো জানেন, বুঝেন। অবাক হচ্ছেন না ভাবি? আমিও হয়েছি। সত্যি করে বলো তো ভাইয়া আগেই আরো বিয়ে টিয়ে করেছে? তুমি সাদাফ বাড়াবাড়ি করছিস কিন্তু। সাদাফ আর কথা বাড়ালো না, নুসরাতের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। দুষ্টুমির স্বরে বলল, এনজয় ইউর টাইম ভাবি, আজকের জন্য ভাইটাকে আপনার হাতে তুলে দিলাম। বলে সে একটু দূরে বাইকের কাছে গিয়ে দাঁড়ালো। উল্টো দিক ধরে দাঁড়িয়েছে, বড় ভাইকে প্রাইভেসি দিচ্ছে সে। এদিকে রাফিদ নুসরাত দুজনেই অপ্রস্তুত। ফোনে কথা হলেও সামনাসামনি কিছুই বলতে পারছে না। তবুও রাফিদ কথা বাড়ানোর জন্য বলল, তোমাকে লাল ড্রেসে বেশ মানিয়েছে। নুসরাত মিষ্টি করে হেসে জবাব দিল, আপনাকেও ব্লুর সাথে বেশ মানিয়েছে। রাফিদও মুচকি হাসল মেয়েটার কথায়, আর কথা না বাড়িয়ে হাতের বক্সটা নুসরাতের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার তরফ থেকে ঈদ উপলক্ষে ছোট্ট একটা উপহার। কাল বিকালে এটা পরে তৈরি থেকো, আমরা এসে তোমাকে নিয়ে যাব। আরিশা আর ঈশা যাবে বাসায়, গিয়েই তোমাকে নিয়ে আসবে। বিকেলে ঘুরতে বেরবো আমরা। নুসরাত হতবাক হয়ে বক্সটার দিকে তাকিয়ে আছে। সে বক্সটা নিতে চাইল না, তবে রাফিদের জোড়াজড়িতে নিতে বাধ্য হলো। বেশি সময়ও নিল না সে।
কেউ দেখে ফেললে নুসরাতেরই সমস্যা হবে। তাই আর দুই একটা কথা বলে বিদায় নিয়ে নিল। সাদাফও এসে বিদায় নিয়েছে ওর থেকে। রাত প্রায় 11টা। আরাফ নিজের বাসার উদ্দেশ্যে বের হবে এখন। আরাফকে তানহাদের বাসায় ডাকা হয়েছিল ঈদ উপলক্ষে কিছু উপহার দেওয়ার জন্য, যা ওনারা আগেই দিতে চেয়েছিলেন, কিন্তু আরাফের পরিবারের মেয়ে পক্ষ থেকে কোনো গিফট নিতে চায়নি। ভুইয়া বাড়ির কর্তারা চান না মেয়ের দিকে লোকজন অযথা খরচ করুক। এমনিতেই তানহাদের পরিবার সচ্ছল নয়, তার উপর ছেলের পরিবারের জন্য শপিং করা মানে অনেক খরচ, তাই চাপ নিতে চান না। কিন্তু তানহার আরাফের বিয়ে ঠিক হওয়ার পর থেকেই প্রতি ঈদেই ভুইয়া বাড়ি থেকে তানহাদের পুরো পরিবারের জন্য উপহার পাঠানো হয়। এতে তানহার বাবা অনেক বেশি লজ্জিত হন। ওনারা যতই ভালো হোক তবুও মেয়ের হবু শ্বশুর বাড়ি থেকে এসব নিতে ওনার আত্মসম্মানে বাঁধে। তাই এবার যত কষ্টই হোক তিনি উপহার পাঠাবেন বলে নিয়ত করেছিলেন। তাই তার আরাফকে ডেকে রিকোয়েস্ট করে রাজি করান। রাতের খাবার দাবার শেষে আরাফ নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানহার সঙ্গে এসেছে আরাফকে গেট পর্যন্ত এগিয়ে দিতে। এর অনুমতি অবশ্য তানহার বাবা মা দুজনেই দিয়েছেন। বাসা থেকে গেট অবধি দুজনেই নিঃশব্দে হেঁটে এসেছে। গেটের কাছে এসে দুজনেই কয়েক পরের জন্য থমকে দাঁড়িয়েছে। আরাফ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তানহার দিকে। মেয়েটাকে খুব একটা দেখা হয় না, তার মাস দুয়েকে একবার বা দুবার দেখা হয়। সে জানে তার এমন নির্লিপ্ততা গাছাড়া ভাব তানহাকে কষ্ট দেয়, কিন্তু সে নিজেদের মধ্যে সর্বদা একটা দূরত্ব তৈরি করে রাখে। ভালোবাসার মানুষ সর্বদা চোখের সামনে থাকলে মনে নিষিদ্ধ অনুভূতি তৈরি হয়, আর সে বিয়ে ব্যতীত কোনো ধরনের ভুল সে করতে চায় না, তাই এই দূরত্ব। আরাফকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তানহা কুণ্ঠিত বোধ করে, লজ্জায় হাঁসফাঁস করে। কোনো ছেলে যদি এমনভাবে তাকিয়ে থাকে তাহলে নিজের মাঝে অস্বস্তি হবে, এটাই স্বাভাবিক। তানহারও হচ্ছে, সে কিছু বলতেও পারছে না। আরাফ নিজে থেকে বিদায় না নিলে সে কি করে আগ বাড়িয়ে বিদায় দেবে? ব্যাপারটা দৃষ্টিকটু। আরাফ নিজেকে কিছুটা ধাতস্থ করে গলা পরিষ্কার করে নেয়, মৃদু স্বরে অনুরোধ করে বলে, কালকে আমার দেওয়া শাড়িটা পরে সকালে সকাল সকাল যেন আমার দেওয়া জিনিসটা তোমার গায়ে থাকে, এই বলে দিলাম। ছবি তুলে সেন্ড করো, কেমন? বাবা মা বাসায় এখন, আমি আপনার দেওয়া শাড়ি পরলে ওনারা জিজ্ঞাসা করবে কে দিয়েছে। যদি আমি বলি আপনি দিয়েছেন আর সকাল সকাল সেটাই পরেছি, তাহলে বাবাও কষ্ট পাবেন। বাবাও ঈদের জামা এনেছেন। আর আমি যে কষ্ট পাবো সেটা? কেমন কাতর স্বরে কথাটা বলল আরাফ। তানহা হক চুকিয়ে যায়, কি বলবে সে এখন? ঠিকই তো, উনিও তো কষ্ট পাবেন। আরাফ উত্তরের আশার তাকিয়ে থাকে তানহার মুখে থেকে। তানহা নিশ্চুপ, কিছুক্ষণ দোনমনা করে বলে, একটা কথা বলি? বলো। না মানে বলছিলাম যে সকালে একবার রুমে বসে আপনার দেওয়া শাড়িটা পরে কিছু ছবি তুলে আপনাকে দিলাম, আর বাবাকে খুশি করার জন্য বাইরে বের হলাম বাবার দেওয়া জামা পরে, তাহলে হবে? রাগ করবেন? দুপুরে একেবারে পরবো আপনার দেওয়া শাড়ি। আরাফ কিছুক্ষণ ভাবল, নিগুড় দৃষ্টিতে পরখ করল তানহার অস্থিরতার চিন্তা। সে কিছুটা দমে গেল, এত প্রেশার দেওয়া ঠিক হবে না। সে ওষ্ঠে হাসি ফুটিয়ে সায় জানালো, অনুমতি দিল এমন করার। তানহাও বেশ খুশি হলো আরাফের সম্মতি পেয়ে। অতঃপর আরাফ তানহার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো তাদের বাসার গেট ছেড়ে। তানহা তখনও ঠায় দাঁড়িয়ে রয়, যতক্ষণ পর্যন্ত কালো রঙের বাইকটা দেখা যায়। আরাফের বাইকটা অদৃশ্য হতেই সে নিজেও বাসার দিকে পা বাড়ায়। এদিকে গাড়ি ব্যাকের পর এক টেক্সট কল দিয়ে যাচ্ছে প্রিয়তাকে, কিন্তু প্রিয়তার খবর নেই। প্রিয়তার গ্রামের বাড়ি মাধবদী। ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে এসেছে সে। এতদিন পর কাজিনদের পেয়ে খুব আনন্দে উল্লাসেই আছে সে। আর সেই সাথে নেটের সমস্যা তো আছে, বাড়িতে ওয়াইফাই আছে কিন্তু সন্ধ্যা থেকে কারেন্ট না থাকায় অনলাইনে যেতে পারছে না। এদিকে গালিবের ধৈর্য আর কুলায় না, সে ভেবেছিল ঈদের দিন মেয়েটাকে নিয়ে ঘুরতে বেরোবে, এর মধ্যে দুজনের বন্ধুত্বটাও আরও গাঢ় হবে। অথচ দেখো মেয়ে শহর ছেড়ে বসে আছে, মেয়েটার জন্য কেনা শাড়িটাও আর দেয়া হলো না। ভুইয়া বাড়িতে পুরো হুলস্থুল কারবার। আরিশা আসার পর থেকেই শুরু হয়েছে ওদের হাসাহাসি, কথা কাটাকাটি। একেবারে দুজনেই কেমন বাড়িটা মাথায় তুলে রেখেছে। উষা ড্রয়িং রুমে ফ্লোরে বসে আরিশার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, কখনো বা বাটি থেকে চিপস চানাচুর মুখে পুড়ে নিচ্ছে। সাগর ডিভানে বসে ধৈর্যের সহিত মেয়েটার প্রতিটা মুভমেন্ট কড়া নজর রাখছে। সাগর বাসায় এসেছে ঘন্টাখানেক হবে। এই মেয়েকে না হলেও 20 বার ইশারা করেছে রুমে আসতে। ইশারা না হয়ে বোঝেনি, গলা উঁচিয়ে কয়েকবার বলেছে রুমে যাওয়ার কথা। কিন্তু এই মেয়ে কি এত সহজে কথা শোনে? রাগে তো মাথাটা ফেটে যাচ্ছে তার। কই স্বামী বাইরে থেকে এরও একটু আদর যত্ন করবে তা না,
ওটা ইগনোর করছে দেখো, চোখে ইশারা করলে কেমন ভেঙচি কাটছে, চোখ গরম করে তাকাচ্ছে তার দিকে। মেজাজ পুরোই বিগড়ে আছে তার। কখনই রাগের ব্যাড ইফেক্ট পড়ে কে জানে। পাশেই নিহাল বসে মাঝে মাঝে সাগরকে খোঁচাচ্ছে, তো কখনো সাগরের অস্থিরতা দেখে মুখ টিপে হাসছে। কিছুক্ষণ গালিবের সাথে এটা নিয়ে মজাও নিয়েছে কলের মাধ্যমে। সাগর অতিষ্ঠ হয়ে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ায়। সেই সময় মারিয়া জামানও এসেছে তাদের কাছে। সাগর যেন আরও একটা সুযোগ পেলেও অন্তত চাচি আম্মার সামনে রুমে যাওয়ার কথা বলে চাচি আম্মা উষাকে তাড়া দেবে রুমে যাওয়ার জন্য। এতদিন তো সাগরকে 1 মিনিটের জন্য চোখের আড়াল করেনি, চোখে চোখে রেখেছে। যেই ও সুস্থ হয়ে গেছে অমনি মেয়েটা এভাবে পোল্ট্রি ভালো। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে সাগর। সিঁড়ির দিকে যেতে যেতে হতাশা মিশ্রিত স্বরে বলে, একটু রুমে আয় তো উষা, দরকার আছে। পারবো না, দেখছেন না আপুকে মেহেদি দিচ্ছি। সঙ্গে সঙ্গে সাগরের পা জোড়া থেমে যায়। সে দাঁত কিরমির করে অগ্নি দৃষ্টিতে তাকায় উষার দিকে। সাগরের অগ্নি রূপ দেখে উষা নিজেকে দৃষ্টি ঢুকায়, মাথা নত করে। আরিশা নিজের সাফাই গাওয়ার মতো করে জবাব দেয়, তুই যা উঠছি, আমি অপেক্ষা করছি। ভাইয়া কখন থেকে ডাকছে, দরকারি কিছু হয়তো। হ্যাঁ, কত যে দরকার তা জানি না ভেবেছো? গেলেই জাপটে ধরবে, এই লোকের মাথায় ভূত উঠেই থাকে। শান্তি দিবে না আমায়। সাথে কি গাপটি মেরে এখানে বসে আছি আমি? কি রে বেয়াদব, একা একা কি বিড়বিড় করছিস? যা বাবুর সাথে যা, দেখ কেন ডাকছে ও। বউ হোস না তুই ওর? ওর ভালো মন্দ তো এখন তোকেই দেখতে হবে। উষাকে ঠাই বসে থাকতে দেখে কিছুটা ধমকের স্বরে কথাটা বললেন মারিয়া জামান। সাগর হতাশ হলো, এই মেয়ে তার থেকে পালিয়ে বাঁচতে পারবে নাকি। রিফতি হাত ভুইয়া সাগরকে তো এখনো চেনেনি, সময় এরেই মজা বোঝাবে। এসব ভেবেই সাগর অধরগণে বাঁকা হাসে। সেই সময়ে সেখানে নাবিরা ভুইয়া উপস্থিত হন। সাগর আর নেহারের উদ্দেশ্যে বলে, তোরা দুজনেই বাসায়? ওই 3 বাদল কই? এত রাত হলো এখনো ফিরেনি কেন? রাস্তাতেই আছে চাচ্চু, চলে আসবে। কেন, ওদেরকে খুঁজছো কেন? দরকার আছে। কি দরকার মামু, আমাদের বলো না। নাহিদের কয়েকটা রিপোর্ট হয়তো ওই বাসাতেই রয়ে গেছে, যেগুলো ডক্টর সোহান খন্দকারের কাছে পাঠাতে বলেছে। খুব আর্জেন্ট। তো এত ভাবার কি আছে? আমি আর নেহাল যাচ্ছি এক্ষুনি, তুমি চিন্তা করো না। কি রে নেহাল, যাবি না নাকি আমি একাই যাব? নেহাল মামার কথা শুনে কিছুটা চিন্তায় মগ্ন ছিল। সাগরের ডাকে নিজের সম্বিত ফিরে পেল। হকচকিয়ে উঠে উত্তর করল, হ্যাঁ হ্যাঁ যাবো না কেন, চল বের হই। সাগর বলল, তুই একটু বস, আমি রুম থেকে আসছি। নেহাল বিবশ হয়ে বসে রইল নিজের জায়গায়। মাথায় কত চিন্তা কিলবিল করছে। সুজানাকে নিয়ে ওর মনে এমন অনুভূতি হয়নি যেটা ওই জারা মেয়েটাকে নিয়ে হচ্ছে। ওই মেয়েটাকে এভাবে এড়িয়ে যাওয়া যেন নেহালকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। সে তো জারার চোখে নিজের জন্য মায়া দেখেছিল। যদিও এই অল্প দিনের পরিচয় তাদের, ছাদে আর লিফটেই কয়েকবার দেখা হয়েছিল আর চার চোখওয়ালির সাথে। আর যতবার দেখা হয়েছে ততবারই না চাইতেই ঝগড়া করেছে। আর কোনো মেয়ে অবশ্যই এমন ছেলেকে নিয়ে ভাববে না। নিজের মনেই কত কিছু ভেবে নিচ্ছে সে। বুকটা অস্থির হয়ে যাচ্ছে রীতিমতো। এদিকে সাগরকে এত রাতে বাসা ছাড়তে দেখে যেন সবচেয়ে খুশি উষাই হয়েছে। যাক, এই বেটা এবার চলে গেলে সে আরামসে শাড়ি পরতে পারবে। আজকে রাস্তায় যে জ্যাম, কোনো রাতে বাসায় ফিরে কে জানে, ততক্ষণে সে ঘুমিয়েও যাবে। সাগর রুমে গিয়ে 10 মিনিটের মতো অপেক্ষা করেছিল। ভেবেছিল এবার হয়তো উষা আসবে, কিন্তু না, ওকে হতাশ করে দিয়ে উষা সত্যি সত্যি আসেনি। অদ্ভুত, এভাবে পালিয়ে বেড়ানোর কি আছে? ঠিক আছে, সেও দেখবে কতক্ষণ এভাবে পালিয়ে বেড়াতে পারে। সুযোগ নিচ্ছে, ছাড় দিচ্ছে, তাই বলে ছেড়ে তো দেয়নি। সাগরকে ইগনোর করা হচ্ছে তো সেও দেখিয়ে দেবে ইগনোর কত প্রকার ও কী কী। এক বুক হতাশা নিয়েই নিজের ঘর ছাড়ল সে। ড্রেস চেঞ্জ বলতে শুধু টি শার্ট চেঞ্জ করেছে। ব্ল্যাক ঢিলা গ্যাবার্ডিন প্যান্টের সাথে শর্ট হাতা জলপাই রঙের টি শার্ট পরেছে। শুভ্র আননে খুব মানিয়েছে তা। সাগর নিচে এসে একেবারে উষার দিকে তাকায়নি। উষা ড্রয়িং রুমে এসে নেহালের উদ্দেশ্যে বলল, চল নেহাল, হয়ে গেছে আবার। চল। আরিশা ওদের উদ্দেশ্য করে বলল, সাবধানে যেও ভাইয়ারা, রাস্তায় অনেক জ্যাম, তার উপর বাজিটাজিও ফোটানো হচ্ছে। সাগর ওর দিকে তাকিয়ে ঠোঁট জোড়া প্রসারিত করে হাসল শুধু। উষা তার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে, চোখ দুটি বড় বড় করে খেয়ে ফেলা লুক নিয়ে তাকিয়ে আছে। ইস, তার বরটা কত হ্যান্ডসাম। চুল কাটা হয় না বলে কেমন বড় বড় হয়ে আছে, ঘাড়ের থেকে একটু নিচে নেমেছে।
এতটাই বড় হয়েছে চুল, বেশ দেখতে গুন্ডা গুন্ডা লাগলেও কি সুন্দর স্মার্টলি সেট করে রেখেছে। দেখে কেমন নেশা লেগে যাচ্ছে। উষা কেমন নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে দেখে আরিশা নিজেই বিব্রত বোধ করছে। ভাইয়ের সামনে নাক কাটা যাচ্ছে তার, অথচ এই মেয়ে দিন দুনিয়া ভুলে বসে আছে। উষার হুঁশ ফিরে আরিশার খোঁচা মারায়। নিজের হুঁশে ফিরে উষা, কিন্তু খেয়াল করে দেখে এই যে সে এতক্ষণ ধরে তার সাগর ভাইয়ের দিকে তাকিয়েছিল, একবারের জন্যও তার সাগর ভাই তার দিকে তাকায়নি। বড়ই আশ্চর্য হয় উষা। মুহূর্তেই উষাকে কেমন বিচলিত হতে দেখা যায়। ভেতরে ভেতরে কিছু একটা জ্বলছে। কেন তার দিকে দেখছে না সাগর ভাই? সবার সাথেই তো কথা বলছে। কি সুন্দর মা, চাচি, চাচু আর বাবার সাথে কথা বলছে। আরিশার সাথেও বলল, কই তাকে তো কিছু বলল না। সাগর আর নিহাল সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। উষা কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সাগরের গমন পথে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না সাগর ভাই তাকে কিছু না বলেই চলে গেল। সে তো যতবার বাইরে যায় ততবার বলে যায় তাকে, তবে আজ কেন বলল না? মুহূর্তেই নিজের করা কুকর্মের কথা মাথায় আসে। সঙ্গে সঙ্গে দাঁত দিয়ে নিজের জিভ কাটে। সে কি একটু বেশি বেশি করে ফেলেছে? একদম ঠিক আছে, এমন খারাপ লাগছে কেন? ভাইয়া তোকে কতবার ডাকলো, তুই তো শুনিসনি। উষা জবাব দিল না। আর দোষ তো তার নিজেরই। সমস্যা নেই, কতক্ষণ আর রাগ করে থাকবেন উনি?